কথায় আছে পানির অপর নাম জীবন। তবে এই পানিকে অর্থাৎ এই জীবনকে রক্ষা করার জন্য আমরা কতটুকু সচেতন? যতদূর চোখ যায় বিশাল জলরাশি, তবে এই বিশাল জলরাশির মাঝে নাই এক ফোঁটা বিশুদ্ধ খাবার পানি। এটাই সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মোংলা কিংবা পাইকগাছার মতো নিচু অঞ্চলের বাস্তব চিত্র। সমুদ্রের নিকটবর্তী অঞ্চল হওয়ায় এই এলাকাগুলোতে জলরাশির লবণাক্ততা ক্রমেই বাড়ছে, আর এই সমুদ্রের লবণাক্ততা পানিকে পানের অযোগ্য করে তুলছে। লক্ষ্মী মণ্ডল স্থানীয় বাসিন্দা। 2 দশক ধরে এই অঞ্চলের সাথে যার বেড়ে ওঠা, তার সকাল শুরু হয় লবণাক্ত জলরাশির সম্ভারে বিশুদ্ধ পানির সন্ধানে। ধরেন ওই খালের এপার ওপার একটা পুকুর ছিল, সেই পুকুরে তো জল নেওয়া হতো। এখন আর ওই নদী ভাঙন করলে তো ভেঙে নেমে গেছে, এখন আর ওই লবণ পানি ঢোকে আর বেরোয়, সেখান থেকে তো আমরা আর জল খেতে পারি না। বিশুদ্ধ পানির সন্ধান যেন এই এলাকার মানুষগুলোর জীবন যুদ্ধে পরিণত হয়েছে। খুব কষ্ট হয় সে সময়, 1 কলস পানি আনতে গিয়ে কতবার জিরিতে পটে, তারপর 1 কলস পানি নিয়ে আসতে হয়। এমন কষ্ট হয়, একজন মানুষের যদি 1 গ্লাস পানি চাই তখন আমরা দিতে পারিনি। যেখানে বিশুদ্ধ পানির তীব্র সংকট, সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা এই মানুষগুলোর জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত বিভিন্ন এনজিওর পক্ষ থেকে প্রদানকৃত এই ট্যাঙ্কগুলোতে প্রায় 3000 লিটারের মতো পানি সংরক্ষণ করে রাখা যায়। বিশেষজ্ঞদের মতে 2025 সালের মাঝে পৃথিবীর জনসংখ্যার অর্ধেকের বেশি পানি সংকটপূর্ণ স্থলভূমিতে বসবাস করবে, যেখানে থাকবে বিশুদ্ধ পানির বড়ই অভাব। এবং ধারণা করা হয় 2040 সালের মাঝে পৃথিবীর অধিকাংশ জায়গায় পর্যাপ্ত খাবার পানি থাকবে না। আর পানি যখন শুকিয়ে যাবে, তখন পৃথিবীর বিদ্যমান সমস্যাগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠবে। কথা বলছি ইরাকের বসরা থেকে। ইরাকের এই অঞ্চলের বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট রয়েছে, আর এই তীব্র সংকট জন্ম দিচ্ছে সরকার বিরোধী আন্দোলনের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুসারে আগামী বিশ্বে মানুষের জন্য সবচেয়ে বড় যে ঝুঁকিগুলো আসছে, তার মাঝে বিশুদ্ধ পানির অভাব অন্যতম। আর এই ঝুঁকির একই সারিতে রয়েছে প্লাস্টিক দূষণ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ। তবে এই বিশুদ্ধ পানির অভাবের জন্য প্রকৃতি দায়ী নয়, বরং দায়ী আমাদের সাথে পানির সম্পর্ক। আমরা এই পৃথিবীতে পানি ছাড়া মাত্র কয়েকদিন বেঁচে থাকতে পারি। 2010 সালে জাতিসংঘ একটি রেজুলেশনের মাধ্যমে বিশুদ্ধ পানির অধিকারকে মানবাধিকারের অন্তর্ভুক্ত করে। পৃথিবীর প্রায় সকল জায়গায় পানির পর্যাপ্ততা থাকলেও অধিকাংশ জায়গায় পানির গুণগত মান অত্যন্ত নিম্নমানের। প্রায় 3.5 মিলিয়ন মানুষ প্রতি বছর বিভিন্ন পানিবাহিত রোগে মারা যায়, যাদের অধিকাংশই শিশু। পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মানুষ জীবনে কখনো বিশুদ্ধ পানি খেতেই পায়নি। কথা বলছি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থান গঙ্গার তীর থেকে। আশ্চর্যজনক হলেও সত্য, এই গঙ্গাই পৃথিবীর অন্যতম দূষিত জলাধার, কিন্তু এই গঙ্গা প্রায় 50 কোটি মানুষের পানির প্রধান উৎস। এই গঙ্গার জল ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়া দিয়ে পরিপূর্ণ, যেটি কিনা ভাইরাল ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে অনায়াসেই। বর্তমানে গঙ্গা অনেক বেশি দূষিত হচ্ছে, যেটি 30 বছর আগেও ছিল না। আমি এই পরিস্থিতির দিন দিন অবনতি দেখছি, কোনো উন্নতি দেখছি না।
প্রায় 1.6 মিলিয়ন গ্যালন দূষিত এবং কাঁচা শিল্প বর্জ্য প্রতিদিন এই গঙ্গা নদীতে ফেলা হচ্ছে। আচ্ছা, এই ড্রোন থেকে কী পরিমাণ বর্জ্য আসছে, আর এখানে বর্জ্য প্রসেসিং সেন্টারগুলোই বা নাই কেন? এটা সম্পূর্ণ সরকারের অক্ষমতা এবং অকর্মণ্যতার ফল। আপনি এখানে নদীর পাশে বসবাস করলেও আপনার এই নদীর জল খাওয়ার সৌভাগ্য হবে না, কারণ এটার পানি সম্পূর্ণ দূষিত। আর এই পানি দূষণের জন্য দায়ী বিভিন্ন শিল্প, কলকারখানা এবং এগুলোর বর্জ্য। উদাহরণস্বরূপ ভারতের কানপুরের একটি শহরের কথা বলছি। এখান থেকে গঙ্গা নদীতে ফেলা হচ্ছে শত শত শিল্প বর্জ্য এবং বিষাক্ত কেমিক্যাল। কেউ হয়তো খুব সামান্য পরিমাণে জলদূষণ করছে, কিন্তু এই সামান্য জলদূষণের ফলে ভোগ করতে হচ্ছে অনেক বড় সমস্যা, অনেক বড় পানি দূষণ। একদিকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ যেমন পানির নিচে তলিয়ে যাচ্ছে, নিজের থাকার মতো জায়গায় খুঁজে পাচ্ছে না, পানিতে হাবুডুবু খাচ্ছে। অপরদিকে কিছু মানুষ তীব্র পানির সংকটে দিকবিদিক হয়ে খুঁজে বেড়াচ্ছে বিশুদ্ধ পানি। আর এই অসামঞ্জস্যতা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। বিগত 4 দশকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে খরা বিশ্বব্যাপী মানুষকে বেশি বিধ্বস্ত করেছে। সোমালিয়ায় খরা যেন এক সাধারণ বিষয়। শুধু এবছর কিংবা গত বছর নয়, সোমালিয়ায় খরা হয়ে আসছে সেই 2015 সাল থেকে। সেই 2015 সাল থেকে খরা হয়ে আসছে, এখনো টিকে আছেন কিভাবে? এটা আসলে উল্লেখ করার মতো না, কিন্তু এটা একটা মজার বিষয়। এখন এলাকার মানুষ এই খরাকেই প্রবীণ দত্ত বলে ডাকে, কারণ এটা সোমালিয়াকে বিধ্বস্ত করে দিয়েছে। প্রায় 10 বছরের টানা খরা কেড়ে নিয়েছে সোমালিয়ার অনেক প্রাণীর জীবন, বিধ্বস্ত করে দিয়েছে গোটা দেশকে, এবং দেশের প্রায় 50% মানুষ দুর্ভিক্ষের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। জলবায়ুর পরিবর্তন গলিয়ে দিচ্ছে মেরু অঞ্চলের বরফ, আর এই বরফ গলে যাওয়ার ফলে দিন দিন বিশুদ্ধ পানির অভাব বেড়েই চলছে। কেননা এই বরফের নিচেই ঢাকা পড়ে রয়েছে হাজার বছর ধরে অনেক ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়া, যেগুলো কোনোটা করোনার চেয়েও বেশি শক্তিশালী। নাসার প্রতিবেদন অনুসারে মেরু অঞ্চলের প্রায় 7টি জায়গা থেকে প্রতি বছর প্রায় 300 বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে, যা আমাদের পৃথিবীর সীমিত বিশুদ্ধ জলের জন্য এক মারাত্মক হুমকি। মিশিগানের ফ্লিন্ট সরকার পানিকে বাকি 5-10টা সাধারণ জিনিসের মতোই যেন মনে করছে। এটি ফ্লিন্ট নদী, যেটি কিনা শহরে পানি সরবরাহের প্রধান উৎস। তবে এই নদীর জলে প্রতিনিয়ত মিশছে বিষাক্ত সীসা, আর এই সীসার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশের সাধারণ জনগণ। ক্যাটালিন টবিনের ছেলে এই নদীর পানি দিয়ে শুধুমাত্র গোসল করেছিল। আমি ওকে সাধারণত নদীতে গোসল করতে দেই না, তবে সেই দিন দিয়েছিলাম। আমি সাধারণত বোতলজাত পানি কিনি এবং সেটা দিয়েই আমার দৈনন্দিন সকল কাজকর্ম করি। গোসল করার পর আমি আমার ছেলের গায়ে অস্বাভাবিক ক্ষত দেখতে পাই। পরীক্ষা করে দেখি তার রক্তে সীসা মিশে গিয়েছে। হ্যাঁ, সরকার অনেক আগে থেকেই জানে, কিন্তু তারা এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করে না। বিষাক্ত সীসা, এমনকি সেটা খুব ক্ষুদ্র পরিমাণে হলেও করে ফেলতে পারে অপূরণীয় ক্ষতি। এই বিষাক্ত সীসা শিশুদের ব্রেন ড্যামেজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, এবং এখানের বাবা মায়েরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত থাকেন। এটা আমার ট্যাপের পানি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা এটার। তারা বলেছে এটা নাকি আমাদের জন্য নিরাপদ পানি। এটা তখনই ঘটে যখন মানুষের জীবনের থেকে ব্যবসায়িক লাভ তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পানি সংকটের কারণগুলোর খুব গভীরে গেলে আমরা দেখতে পাবো এই সংকটের প্রধান কারণ আমরা কিভাবে পানিকে ব্যবহার করছি সেটা। বিশেষজ্ঞদের মতে বিশুদ্ধ পানি দূষণ এবং অপব্যবহার যদি চলতেই থাকে, তাহলে এটা শুধু আমাদের ফ্রুট সিস্টেমকেই নয়, বরং সমগ্র বিশ্বের ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলবে, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথই থাকবে না। বিশেষজ্ঞদের মতে পানি সংকটের একটি সমাধান আমাদের কল্পজগৎ এবং আমাদের চিন্তাধারার পরিবর্তন। আমরা কিভাবে পানিকে দেখতে চাই তার উপর নির্ভর করছে এই পানির বিশুদ্ধতা। সম্পদ কিংবা পণ্য হিসেবে নয়, বরং এই সমগ্র পানিকে সত্যিকার অর্থে যদি জীবন হিসেবে আমরা দেখতে পারি,
তবেই সম্ভব এই পানি দূষণ রোধ করা। আমরা প্রত্যেকেই ব্যক্তি পরিসরে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি, যার ফলে এই পানি দূষণ এবং পানি অপচয় রোধ করতে পারি। গোসলের সময় এমন শাওয়ার নয়, বরং বালতি কিংবা মগ ব্যবহার করবে। আর যদি সম্ভব হয় তাহলে পুকুরে গোসল করুন, কেননা শাওয়ার যদি ব্যবহার করা হয় তাহলে ওখানে প্রচুর পানির অপচয় হয়ে থাকে। কেননা আমরা যখন শাওয়ারের কলটা ঘুরাই তখন আমাদের লাগবে না এমন অনেক পানি খরচ হয়ে যায়, যেটি কিনা পানি দূষণ এবং একই সাথে পানির অপচয়ের অন্যতম কারণ। আর তাই যদি বালতি এবং মগ ব্যবহার করা হয় তাহলে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি ব্যবহার করা হবে। গৃহস্থালির বর্জ্য যেখানে সেখানে নয়, বরং নির্দিষ্ট একটি স্থানে ফেলুন। এতে করে এই বর্জ্য পদার্থগুলো বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর কিংবা জলাধারগুলোতে পড়বে না। এতে করে এই পানিগুলো দূষণ বন্ধ হবে। পাশাপাশি এই নির্দিষ্ট স্থানে ফেলার পরে এখান থেকে জৈব সার উৎপন্ন হবে। কৃষিক্ষেত্রে রাসায়নিক কীটনাশকগুলো ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে, কারণ এই কীটনাশকগুলো ব্যবহার করার ফলে এই কীটনাশকগুলো বৃষ্টির পানিতে ধুয়ে বিভিন্ন জলাধারে পড়ছে। এতে করে জলের যে মাছগুলো অর্থাৎ জলজ প্রাণী এগুলোর ক্ষতি হচ্ছে, পাশাপাশি জলজ উদ্ভিদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা জানি প্লাস্টিক একটি অপচনশীল দ্রব্য, আর তাই প্লাস্টিক ব্যবহার করার ফলে এই প্লাস্টিক কখনো পচে যায় না, আর এর ফলে এই প্লাস্টিকগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে, পাশাপাশি পানি দূষণের ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করছে। আর তাই আমাদের প্লাস্টিকের বদলে পাটের ব্যাগ ব্যবহার করা শুরু করতে হবে এবং সর্বস্তরে এই পাটের ব্যাগ ব্যবহার করতে মানুষকে উৎসাহিত করতে হবে। সকলে একসাথে একটু ভিন্ন উদ্যোগ নিলে আমরা চাইলেই এই বিশুদ্ধ পানির অভাব বন্ধ করতে পারি। আমরা চাইলেই এই বিশুদ্ধ পানির সামনে যে সংকট আসছে এই সংকট থেকে বেরিয়ে এসে আমরা আমাদের জন্য বাসযোগ্য এক পৃথিবী তৈরি করতে পারি। আমরা চাইলেই আমাদের পৃথিবীকে বদলে ফেলা সম্ভব। আমরা চাইলেই আমাদের পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করা সম্ভব। তাই চলুন সকলে সচেতন হই, পানি দূষণ এবং পানির অপচয় রোধে সকলে এগিয়ে আসি। এই কামনা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সমগ্র ডকুমেন্টারি জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফতেখার আনাদ।